আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক কেন এখন এত জরুরি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলে। হাসিনা সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি লন্ডনে গিয়ে একবার বলেছিলেন, ভারত আর বাংলাদেশের ভাগ্য নাকি একই সূত্রে গাঁথা, আর তাই দুই দেশের পররাষ্ট্রনীতিও হতে হবে অভিন্ন। দীপু মনির এ কথাটা ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অবমাননাকর। দীপু মনি মূলত চেয়েছিলেন ভারতের প্রিয় পাত্র হতে। বাস্তবে ভারত ও বাংলাদেশের স্বার্থ এক সূত্রে গাঁথা নয়। কেন ভারত ও বাংলাদেশের স্বার্থ এক সূত্রে গাঁথা নয় তার একটি উদাহরণ দেওয়া যাক। যেমন, দীর্ঘকাল থেকে চীন ও ভারতের মধ্যে চলছে এশিয়ায় পরাশক্তি হওয়া নিয়ে প্রতিযোগিতা। দেশ দুটির মধ্যে বিরাজ করছে বিরাট সীমান্ত বিরোধ, কিন্তু বাংলাদেশের সাথে চীনের কোনো সীমান্ত বিরোধ নেই, আর পরাশক্তি হওয়ার প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না। তাই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ও স্বার্থ ভারতের চেয়ে আলাদা। অতএব বাংলাদেশ ও ভারতের স্বার্থ কোনোভাবেই অভিন্ন হতে পারে না। কিন্তু তারপরও হাসিনা ও আওয়ামী লীগ সরকার সেই কথাই বারবার বলে গিয়েছে, চেষ্টা করেছে ভারত ও বাংলাদেশের স্বার্থকে অভিন্ন করতে। এ থেকেই হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি হয়ে পড়েছিল ভারতমুখী। ভারতকে খুশি করে ক্ষমতায় থাকতে হাসিনা সরকার পাকিস্তানের সাথে কোনো প্রকার সুসম্পর্ক গড়তে চায়নি। হাসিনা ও আওয়ামী লীগ অহরহ পাকিস্তান বিরোধী কথা বলে এদেশের মানুষের কাছে অর্জন করতে চেয়েছিল সস্তা জনপ্রিয়তা। কিন্তু কথা হলো, ১৯৭১ সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক নয়। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ ভারতকে যতটা বন্ধু ভেবেছে, এখন আর তা ভাবতে পারছে না। এই সহজ সত্যটাকে আওয়ামী লীগ উপলব্ধি করতে চায়নি, আর তাই তারা হয়ে পড়েছিল গণবিচ্ছিন্ন। বর্তমানকালে দক্ষিণ এশিয়ায় অনেক কিছুই ঘটে চলেছে। ভারত নির্মাণ করেছে এমন ক্ষেপণাস্ত্র যা চীনের রাজধানী বেইজিং পর্যন্ত পরমাণু বোমা বহন করে আঘাত করতে পারে। অন্যদিকে পাকিস্তানও নির্মাণ করতে সক্ষম হয়েছে এরকম ক্ষেপণাস্ত্র, যা পরমাণু বোমা বহন করে ভারতের যে কোনো অঞ্চলকে আঘাত করতে সক্ষম। ১৯৭১ সালে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক বোমা ছিল না, কিন্তু পাকিস্তান এখন নিজেই বানাতে পেরেছে পরমাণু বোমা। তৎকালীন আওয়ামী লীগ সরকার পাকিস্তানকে সামরিক দিক থেকে যতটা দুর্বল মনে করেছিল, বাস্তবে পাকিস্তান তা নয়। পাকিস্তানের সাথে চীনের সামরিক সহযোগিতা বেড়েছে। অনেকে বলে থাকেন চীন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ সীমান্তের আরব সাগরে ইতিমধ্যেই নির্মাণ করেছে সাবমেরিনের গোপন নৌঘাঁটি। এদিকে কয়েক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তান সফরে যাওয়ার। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালে মস্কো সফর করেছিলেন। মনে হচ্ছে আগামীতে রাশিয়ার সাথেও পাকিস্তানের সামরিক সহযোগিতা বাড়বে, আর এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সামরিক শক্তির অনুপাত আগের তুলনায় অনেক ভিন্ন হয়ে পড়বে। বর্তমান বাংলাদেশ সরকারকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যকে উপলব্ধি করতে হবে। আমরা গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রত্যক্ষ করেছিলাম ৪ দিনের পাক ভারত যুদ্ধ। ভারত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৯টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এর জবাবে পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান ভারতের অভ্যন্তরেই মানে ভারতীয় আকাশসীমায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করে। সমরবিদরা বলছেন ওই যুদ্ধে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে, তবে ওই যুদ্ধে পাকিস্তান প্রত্যক্ষভাবে চীনের কারিগরি সহায়তা পেয়েছিল। এর ফলেই পাকিস্তান বিজয়ী হতে পেরেছে। সুতরাং বাংলাদেশকে ভাবতে হবে, সে যদি অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে তাকে রক্ষা করতে কোন দেশ এগিয়ে আসবে। পাকিস্তানের কাছে ভারতের এই পরাজয়ের ঘটনা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রভাব ফেলবে। কেননা ভারতের প্রতিবেশী দেশগুলো ওই পাক ভারত যুদ্ধ থেকে বুঝে গিয়েছে যে ভারত কোনো অজেয় শক্তি নয়। ভারতকে ঠেকানোর জন্য তৃতীয় দেশের সামরিক জোট গঠন কার্যকরী এক কৌশল, যার মাধ্যমে ভারতের আধিপত্যকে রুখে দেওয়া যায়। বর্তমান পাকিস্তান হচ্ছে ব্রিটিশ শাসনামলের সেসব অঞ্চল নিয়ে গঠিত যেখান থেকে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল বিপুল সৈন্য।
বর্তমান পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষ হলেন অনেক রণনিপুণ এবং যুদ্ধ মনোভাবাপন্ন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সাবেক পাকিস্তান বাহিনী হেরে যায়। এর কারণ ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষ হয়ে উঠেছিল তাদের বৈরী। জনসমর্থনের অভাবেই পাকিস্তান বাহিনীকে হেরে যেতে হয়। কিন্তু এখন বর্তমান পাকিস্তানে সেই অবস্থা আর বিরাজ করছে না। তাই 71-এর পরিস্থিতি এবং তৎকালীন সামরিক সক্ষমতার কথা বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতি গ্রহণ করলে তা হবে ভীষণ ভুল। বর্তমান বিশ্ব পরিস্থিতি আর সেই 1971 সালের মতো নেই। এটা সম্পূর্ণ ভিন্ন এবং এক জটিল রূপ ধারণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গত 25 বছর ধরে অবস্থান করছে একই সামরিক অক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একদিকে যেমন প্রভাবিত হচ্ছে ইসরায়েল প্রীতি ও মুসলমান ভীতি দিয়ে, অন্যদিকে তেমনি আবার প্রভাবিত হচ্ছে চীনা আতঙ্ক দিয়ে। এই দুই আতঙ্ক নির্ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে। ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে চীনের উত্থান ঠেকাতে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে এশিয়ায় চীনকে সংযত রাখার চেষ্টা করছে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিতে। এ কারণে তিনি ভারতের উপরে 50% আমদানি শুল্ক কর ধার্য করেছেন। এ নিয়ে দেশ দুটির মধ্যে এখন শীতল সম্পর্ক বিরাজ করছে। কিন্তু তাই বলে যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গিয়েছে সে কথা বলা যাবে না। আসলে দেশ দুটির মধ্যে অর্থনৈতিক স্বার্থের বোঝাপড়া হয়ে গেলে তারা পুনরায় সামরিক ও কূটনৈতিক পর্যায়ের সম্পর্ক বৃদ্ধি করবে। সুতরাং বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যতের এসব পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে ভাবতে হবে। হাসিনা সরকার ভারতকে খুশি করতে গিয়ে থাকতে চেয়েছে শুধুই 71-এর যুগে, আর আওয়ামী লীগের চিন্তাও থেমেছিল সেই একই জগতে। এমন আওয়ামী চিন্তা জাতির অস্তিত্বের জন্য হয়ে উঠেছিল বিপজ্জনক। কেননা 71-কে ফেরি করে এর আড়ালে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতজানু হয়ে পড়েছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী যুগে দেশপ্রেমিক জনগণের যারাই হাসিনা সরকারের ভারতমুখী নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করছিলেন, তাদের সবাইকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্র হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ভীষণ তর্জন গর্জন করে বলা হচ্ছিল, এদের দমন করা না হলে বাংলাদেশ আবার পরিণত হবে পাকিস্তানে। পত্রপত্রিকার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছিল যথেষ্ট পাকিস্তান বিদ্বেষ। কিন্তু বাস্তবতা হলো, এভাবে যথেচ্ছ পাকিস্তান বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করা যাবে না। আমাদের ভাবতে হবে বর্তমান পরিস্থিতির উপযোগীভাবে। বস্তুত কোনো জাতির জীবনে একটি যুদ্ধই শেষ যুদ্ধ হয় না, অনেক যুদ্ধ করেই বাঁচতে হয় একটা জাতিকে। আমাদের জাতীয় জীবনে অবশ্যই 1971-এর মুক্তিযুদ্ধ এক মহান যুদ্ধ, যার মাধ্যমে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। কিন্তু এই 71-এর যুদ্ধকে শেষ যুদ্ধ ভাবার কোনো কারণ নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি অবিস্মরণীয় দিন হল 2001 সালের 18ই এপ্রিল। ওই দিন সংঘটিত হয়েছিল বড়াইবাড়ি যুদ্ধ। সেদিন দেশের অতন্দ্র প্রহরী তৎকালীন বিডিআর বাহিনী রুখে দিয়েছিল ভারতীয় আগ্রাসন। জাতীয় বীর জনতা বিডিআর বাহিনীর সাহায্যে এগিয়ে গিয়েছিল। দিনভর লড়াইয়ের পর ভারতীয় আগ্রাসী বাহিনী পরাজয় বরণ করে পিছু হটেছিল। এভাবে বড়াইবাড়ি যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা হয়ে আছে। কিন্তু একে বিস্মৃত করার অপচেষ্টা চলেছে দীর্ঘদিন। অথচ স্বাধীনতা পরবর্তীকালে সংগঠিত বড়াইবাড়ি যুদ্ধ বাংলাদেশের জন্য এক গৌরবজনক ইতিহাস। আসলে বাংলাদেশের মানুষ এখন আর 71-এর মতো ভারতপ্রেমী হয়ে নেই। এখানে বলা প্রয়োজন যে এদেশে ভারত বিমুখী প্রবণতা কোনো রাজনৈতিক দলের রাজনীতির কারণে সৃষ্টি হয়নি, বরং বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী আচরণ এদেশের মানুষের মনোভাবকে করে তুলেছে ভারত বিমুখী।
আর এটা কোনো পাকিস্তান প্রবণতার পরিচয় বহন করে না। পাকিস্তান বাংলাদেশ থেকে ১৭০০ কিলোমিটার দূরে। সে আর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কোনো হুমকি সৃষ্টিকারী দেশ নয়। কিন্তু ভারত আছে আমাদের ৩ দিক ঘিরে। ভৌগোলিক ও ঐতিহাসিক কারণে এদেশের মানুষ ভারতের উদ্দেশ্য নিয়ে সচেতন হয়ে উঠছে। এদেশের মানুষ চাচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে, দেশকে আবার পাকিস্তান বানাতে নয়। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে সংগঠিত ৪ দিনের পাক ভারত যুদ্ধে প্রমাণ হয়েছে যে চীন পাকিস্তানকে ব্যাপক সামরিক সহযোগিতা দিয়ে চলেছে। এমতো অবস্থায় ভারত কখনো বাংলাদেশের ওপর আক্রমণ পরিচালনা করে এদেশকে তার কবজায় দিতে চাইলে তখন চীন কী নীতি গ্রহণ করবে সেটা আমাদেরকে ভাবতে হবে। মনে হচ্ছে যেন কোনো এক সময় এই উপমহাদেশে একটা বড় রকমের যুদ্ধ হতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন এমন যুদ্ধের জন্য। প্রাচীন যুগে যুদ্ধ হয়েছে রাজায় রাজায়, যুদ্ধ সীমাবদ্ধ থেকেছে দুটি রাজার সেনাবাহিনীর মধ্যে। কিন্তু এখন যুদ্ধ হয় দেশে দেশে, যুদ্ধ হয়ে ওঠে টোটাল ওয়ার বা সামগ্রিক যুদ্ধ। এতে জড়িয়ে পড়ে একটি দেশের সমগ্র জনগোষ্ঠী। যুদ্ধ একটি ক্ষতিকর ভয়াবহ ঘটনা, কিন্তু তা সত্ত্বেও আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হয় একটি দেশের প্রত্যেক নাগরিককে। তাই আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে আত্মরক্ষার জন্য বাংলাদেশকে পাকিস্তান ও চীনের সাথে সামরিক সহযোগিতা গড়ে তুলতে হবে। এখানে মনে রাখা প্রয়োজন, ভারতের প্রতিবেশী প্রত্যেকটি দেশ সামরিক ও অর্থনৈতিকভাবে যত শক্তিশালী হবে তা বাংলাদেশের জন্য ততই সুবিধাজনক অবস্থা তৈরি করবে। যেমন চীন কিংবা পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সাথে বাংলাদেশের দর কষাকষির ক্ষেত্রকে প্রসারিত করবে। মানে তখন ভারতের সাথে সমস্যার সমাধানে বাংলাদেশ কার্যকর কূটনৈতিক পন্থা অবলম্বন করতে পারবে। আসলে অতীতের চিন্তা, প্রেক্ষাপট ও ইতিহাস অনুসরণ করে কোনো দেশের পররাষ্ট্রনীতিকে স্থায়ী হিসাবে গণ্য করা চলে না। ভূরাজনীতির পালাবদলে আন্তর্জাতিক শত্রুমিত্র পাল্টে যায়। তাই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সময়ের বিবর্তনে বদলাতে হয়। পররাষ্ট্রনীতির বাহ্যিক প্রতিরূপ হল কূটনীতি, আর কূটনৈতিক তৎপরতা পূর্ব সিদ্ধান্তের কোনো স্থিরকৃত বিষয় নয়, বরং তা চলতে চলতে সিদ্ধান্ত নেবার কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্র ফেলেছিল আণবিক বোমা, কিন্তু পরবর্তীকালে নয়া ভূরাজনৈতিক বাস্তবতায় জাপান ও যুক্তরাষ্ট্র হয়ে পড়ে পরস্পরের বন্ধু। ওদিকে চীন ও রাশিয়ার সমর্থনে ভিয়েতনাম দীর্ঘ ৩০ বছর লড়াই করেছিল মার্কিন বাহিনীর বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ জয়ের পর ভিয়েতনামের বৈদেশিক সম্পর্ক এখন চীন কিংবা রাশিয়ার চেয়ে অতীত শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছে। এভাবে অতীতের শত্রু বর্তমানের মিত্র হওয়ার উদাহরণ বিশ্বে আরও অনেক আছে। বস্তুত ভূরাজনীতিতে শত্রু মিত্র বদলানোর পর্ব সংঘটিত হয় নিজ নিজ রাষ্ট্রের জাতীয় স্বার্থ বিবেচনায়। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।